সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত রাতে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। সেই হামলায় পরমাণু সদৃশ বোমার ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একেবারে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে যেরকম আগুনের কুণ্ডলি ওঠে মাশরুমের মতো, সেই রকম উঠতে দেখা গেছে। এদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2-3 দিন ধরে যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছিল, তাতে কিন্তু পরিস্থিতি খুব তেতে উঠেছিল। সেই জায়গা থেকে আবার দুই পক্ষ অনেকটা শীতল অবস্থায় এসেছে এবং আগামীকাল কাতার রাজধানী দোহায় শান্তি আলোচনা হবে। অবশ্য এর আগে ইরান এই শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছিল। তারা বলেছিল, এইভাবে যদি আমেরিকার পক্ষ থেকে ইরানের উপরে হামলার ঘটনা ঘটতে থাকে এবং লেবাননে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে ইরান আমেরিকার সাথে এই চলমান শান্তি আলোচনা বাতিল করে দেবে। এদিকে যুদ্ধের মধ্যেই আমেরিকার সাথে যে 40 দিন যুদ্ধ হলো, এর ভেতরেই ইরান এমন এক ড্রোন তৈরি করেছে যা এখন ড্রোন জগতে বিস্ময় বলে বিবেচিত হচ্ছে। কি সেই ড্রোন, তার কত গতি, কত কিলোমিটার রেঞ্জ এবং কি ক্ষমতা, এটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি লেবানন পরিস্থিতি এবং ইরান আমেরিকার মধ্যে শান্তি আলোচনার নতুন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই লেবানন পরিস্থিতিটা একটু বলি। লেবাননে গত রাতে ইসরায়েলের যুদ্ধবাজ সরকার একেবারে যুদ্ধবিরতি ভেঙে যে চুক্তি হয়েছে লেবানন সরকারের সাথে ইসরায়েলের, সেই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। বলা হচ্ছে একটি গ্রাম একেবারে জ্বালিয়ে দিয়েছে। জানি না সেখানে কী রকমের ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা ঘটেছে। গত রাতেই আমি একটি ফুটেজ দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে এমন বিস্ফোরণ ঘটেছে, ইসরায়েলের বিমান হামলার পর এমন বিস্ফোরণ ঘটেছে যে পরমাণু বোমা হামলা চালালে যেভাবে আগুনের কুণ্ডলি আকাশের দিকে মাশরুমের মতো ওঠে, সেই রকম উঠল। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলের যে সমস্ত বসতি স্থাপনকারী আছে, ইহুদি বসতি স্থাপনকারী, তাদেরকে আগেই ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে উত্তর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হতে পারে। তার মানে আমার কাছে মনে হচ্ছে ছোট সাইজের পরমাণু বোমার ব্যবহার করে থাকতে পারে ইসরায়েল। এখন কি পরিস্থিতি হয়, কি হয়েছে, আরও সময় গেলে হয়তো বোঝা যাবে। মুশকিল হয়েছে, সেখানে তো সাধারণ কোনো মিডিয়া বা সাংবাদিকের যাওয়ার কোনো সুযোগ নেই। আল জাজিরা থেকে শুরু করে এ পর্যন্ত বহু মিডিয়ার সাংবাদিক নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যাই হোক, দক্ষিণ লেবাননে এই সংঘর্ষ কখন হচ্ছে? তার 2 দিন আগে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে আমেরিকা। এবং ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে, সেই সমঝোতা স্মারকের 1 নম্বর ধারাই বলা হয়েছিল যে লেবানন ফ্রন্ট সহ মধ্যপ্রাচ্যের যত ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। তো আমেরিকা কিন্তু সেই সমঝোতা স্মারক সই করেছে, যেহেতু তারা তা মানতে বাধ্য, কিন্তু তারা তা মানছে না। শুধু তাই না, ইসরায়েলও মানছে না। আর এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে লেবাননে যে সমস্ত ইসরায়েলি সেনা রয়েছে তার অংশবিশেষ লেবাননে থেকে যাবে। তার মানে লেবাননের দখলদারিত্ব থেকে যাবে। এই যদি হয় অবস্থা, তাহলে সেখানে শান্তি চুক্তি করার কি মানে আছে? লেবাননের সার্বভৌমত্ব থাকে কোথায়? দক্ষিণ লেবাননে
লেবাননের সামরিক বাহিনীর তৎপরতা নেই, হিজবুল্লাহ থাকতে পারবে না, থাকবে ইসরায়েলি বাহিনী। এটা কি লেবাননের পক্ষের কোনো চুক্তি হলো? এই জন্য হিজবুল্লাহ বলেছে আমরা এই চুক্তি মানব না। তো যার প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে বড় রকমের সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষের পরিণতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, এর পরিণতি যে কী বলা মুশকিল। তবে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের মোকাবেলায় আরও বেশি দৃঢ়চেতা হয়ে লড়াই করবে, ইসরায়েলকে কোনো মতেই তারা ছাড় দেবে না। হিজবুল্লাহ ভাবছে যেখানে ছাড় দেওয়া মানেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব কায়েম হওয়া। এই দখলদারিত্ব কায়েম তারা হতে দিতে চায় না। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দক্ষিণ লেবাননেই হিজবুল্লাহর তৎপরতা বেশি। তার কারণ হচ্ছে দক্ষিণ লেবানন মানেই ইসরায়েলের উত্তর অংশ। দক্ষিণ লেবাননের সীমান্ত থেকেই তো ইসরায়েলে ঢুকতে হবে। ইসরায়েলে ঢোকার যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে ইসরায়েলের উত্তর অঞ্চল। লেবাননের দক্ষিণ, ইসরায়েলের উত্তর, এই হলো সীমান্ত। তো সেই সীমান্তে যদি ইসরায়েলের ভেতরে তো ইসরায়েলের তৎপরতা থাকবেই, উপরন্তু লেবাননের সীমান্তে যদি ইসরায়েলিদের অবস্থান থাকে, তাহলে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন থাকে না, তেমনি লেবাননের এই যে প্রতিরোধকামী সংগঠনটি তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই জায়গা থেকে যে চুক্তি করেছে লেবাননের সরকার আর ইসরায়েল, সেই চুক্তির ভবিষ্যৎ আসলে ভালো বলে মনে হচ্ছে না। আমি এখানে আপনাদেরকে একটু জাস্ট খেয়াল করিয়ে দিই, লেবাননের প্রেসিডেন্ট কিন্তু খ্রিস্টান সম্প্রদায় থেকে, আর প্রধানমন্ত্রী সুন্নি সম্প্রদায় থেকে। সুন্নি সম্প্রদায়ের প্রধানমন্ত্রী হওয়ার কারণে তারা সৌদি আরব থেকে শুরু করে আরব বিশ্বের যে সমস্ত দেশ হিজবুল্লাহ বিরোধী, তাদের সাথে বেশি সম্পর্ক রাখে। আর বর্তমানে যে প্রেসিডেন্ট জোসেফ আউন, সে ভদ্রলোক একসময় লেবাননের সেনাপ্রধান ছিলেন। এই জোসেফ আউন তিনি হচ্ছেন খ্রিস্টান সম্প্রদায়ের। ফলে হিজবুল্লাহর স্বার্থ দেখা বা কার্যত লেবাননের স্বাধীনতার সার্বভৌমত্ব দেখার মতো মানুষ কেউ নেই। এটা হলো আর একটা বিরাট বড় সমস্যা। যাই হোক, ইরান ওই পাশে যথেষ্ট চাপ দিয়েছে আমেরিকাকে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এলাকা, এই সমস্ত এলাকায় জাহাজ চলাচল নিয়ে ইরানের যে আপত্তি ছিল, সেই আপত্তির মুখে ইরান বেশ কয়েকটা তেলবাহী বা পণ্যবাহী কার্গো জাহাজের উপর হামলা করেছিল। তাদের বক্তব্য ছিল যে হরমুজ প্রণালী দিয়ে কোন দিক দিয়ে জাহাজ চলবে সেটা আমরা যে রুট দেখিয়ে দিচ্ছি সেই রুট ফলো করবে, এর বাইরে গেলে হবে না। তো কারণ হরমুজ প্রণালীর একদম ফুল কন্ট্রোল থাকবে ইরানের হাতে, ওমান তার সাথে শরিকদার, কিন্তু মূল কন্ট্রোল ইরানের হাতে থাকবে। এইভাবেই আমেরিকার সাথে চুক্তি হয়েছে বলছে। কিন্তু মাঝে মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সেখানে ইরানের কোনো কন্ট্রোল থাকবে না, যুদ্ধ শুরুর আগে যেরকম ছিল হরমুজ প্রণালী সেরকম থাকবে, ইরান সেখানে কোনো টোল নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নিয়ে কিন্তু ইরানের সাথে আমেরিকার একটা বিরাট বড় টানাপোড়েন দ্বন্দ্ব আছে। ইরান যা বলছে আমেরিকা তার বিপরীত কথা বলছে। এইটা নিয়েই কিন্তু ইরান ওই সমস্ত জাহাজের উপর হামলা চালিয়েছে। ওই সমস্ত জাহাজের উপর হামলা চালানোর পর আমেরিকা আবার ইরানের উপর হামলা চালিয়েছে। আমেরিকা হামলা চালালে ইরান আবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এবং আমরা তো গতকালকের খবর জানি যে ইরান বেশ বড় সড়ো হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনে। এবং এই হামলাটা আসলে এত বড় ছিল যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি, যেটা, তাদের পক্ষ থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে। নিন্দা জানাতেই পারে, কিন্তু ইরানের কাজ করেছে। এবং ইরান হুমকি দিয়ে রেখেছে যে আমেরিকা এই যে বারবার ইরানের উপর হামলা চালাচ্ছে, এটা কিন্তু যুদ্ধবিরতির লঙ্ঘন, সমঝোতা স্মারক যেটা সই হয়েছে তার লঙ্ঘন। এই লঙ্ঘন যদি অব্যাহত রাখে তাহলে ইরান আমেরিকার সাথে এই শান্তি আলোচনা, শান্তি চুক্তি বাতিল করবে। এটা কিন্তু গতকাল হুমকি দিয়েছিল ইরানের পক্ষ থেকে। এরপরে কাতারের বা পাকিস্তানিদের মধ্যস্থতায় বা চেষ্টায় আবার দুই পক্ষ একদম পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছে। ইরান এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। এবং আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষ শান্তি আলোচনায় বলবে। এখানে এরই মধ্যে অনেকগুলো কথা উঠেছে। ইরানের যে সমস্ত
অর্থ বিদেশে আটকা ছিল, সেগুলো ফেরত দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে চুক্তিও হয়েছে, কিন্তু এখনও ইরান ফেরত পায়নি। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা যেগুলো একদম রদ করার কথা ছিল, স্থগিত করার কথা ছিল, সেগুলো এখনও পুরোপুরি করেনি। এরকম অনেকগুলো শর্ত, যে 14 দফা শর্ত হয়েছে, সেই 14 দফা শর্তের ভিতরে বেশিরভাগই কিন্তু এখনও বাস্তবায়ন করা হয়নি। এইগুলো বাস্তবায়ন করার পরেই কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা হবে। বিষয়টা খেয়াল রাখতে হবে। এখনই ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা শুরু হয়ে যাবে না। পরমাণু আলোচনার যে পার্টটা, এইটা তো চূড়ান্ত চুক্তি হবে। এইটা বাদ দিয়ে বাকি যত শর্ত আছে, সমস্ত শর্ত আমেরিকা ফুলফিল করবে, তারপরে এই আলোচনায় যাবে। তা যদি না হয় তাহলে কিন্তু এই আলোচনার ভবিষ্যৎ ভালো না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। বিশেষ করে গতকাল পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক টানাপোড়েন উত্তেজনা ছিল। এই টানাপোড়েন উত্তেজনার ভেতরেই গতকাল ইরানের পক্ষ থেকে সামরিক বিষয়ে একটা চমকপ্রদ ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র তিনি জানিয়েছেন যে এই যুদ্ধের সময় ইরান শুধু যুদ্ধই করেনি, এর ভিতরে বড় বড় গবেষণা করেছে এবং নতুন নতুন অস্ত্রও তৈরি করেছে। আশ্চর্যের ব্যাপার না? যখন যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত, তখন ইরান নতুন অস্ত্র বের করেছে এবং গবেষণা করেছে সামরিক খাতে। এর একটা ফলাফল হচ্ছে আরাশ-2 নামে একটা ড্রোন তৈরি। আরাশ-2 হচ্ছে আত্মঘাতী ড্রোন। এরা ঘন্টায় 350 থেকে 480 কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। 480 কিলোমিটার পর্যন্ত যদি চলতে পারে তাহলে তার গতি কিন্তু একদম কম না। তো এই ড্রোন মিসাইলের মতো এত দ্রুত চলতে পারে না, কিন্তু গতি একদম খারাপ না। মজার ব্যাপার হচ্ছে মিসাইল তো তার মতো করে চলে, আর এই ড্রোন তো মানুষ চালায় পেছন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে। ফলে এই ড্রোন তো কন্ট্রোল করে অনেক কিছু করা যায়। আর ড্রোন যে যুদ্ধক্ষেত্রে কত বেশি কার্যকরী তা তো আমরা ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধে দেখলাম, রাশিয়ার যুদ্ধে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। ড্রোন হচ্ছে গরিবের এয়ারফোর্স। যাই হোক, তো এই আরাশ ড্রোন 480 কিলোমিটার সর্বোচ্চ গতিতে যেতে পারে, 2000 কিলোমিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারে। তার মানে ইরান থেকে ইসরায়েল ইজিলি কাভার করবে এই ড্রোন। আর এই ড্রোন ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে 150 কেজি, তার মানে 3 মণ 30 কেজি। একেবারে সাধারণ ব্যাপার না। 3 মণ 30 কেজি ওজনের একটা কিছু যদি এরকম 300-400 কিলোমিটার গতিতে গিয়ে কোথাও আঘাত হানে, তাহলে তার অবস্থা কি? ব্যাপক বিস্ফোরণ ঘটে। ভালো একটা শক্তিশালী ড্রোন এটা। সম্ভবত ইরানের হাতে তৈরি যত ড্রোন এবং তার ভিতরে এটা কামিকাজে ড্রোন হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী। এই ড্রোন দিয়ে কি করা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই ড্রোন মেইনলি যে কাজে ব্যবহার করা হবে সেটা হচ্ছে যে শত্রুর বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। যে সমস্ত বিমানের হ্যাঙ্গারে বিমান রাখা হয়, সেই হ্যাঙ্গারে হামলা চালাবে। এরপরে সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি, তারপরে বিমানবন্দর। তার মানে আমি যা বুঝলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার যে বিমান শক্তি যেটা আছে, এই বিমান শক্তিকে মেইনলি ঘায়েল করার জন্য এই আরাশ-2 ড্রোন তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে যদি নিকট ভবিষ্যতে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ শুরু হয় আবার, তাহলে এই আরাশ ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাবে, এমন খবর কিন্তু ইরানের সামরিক বাহিনী দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল বেসিক্যালি ইরানের এই সামরিক শক্তির ভাষাটাকে তারা আমলে নিচ্ছে, এমনি কূটনীতির কথা কিন্তু তারা সহজে আমলে নিতে চায় না। এই যে যুদ্ধটা গেল, সেই যুদ্ধে যদি ইরান খুব স্ট্রংলি রোল প্লে করতে না পারত, খুব কার্যকরভাবে এবং শক্তভাবে যদি ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা না করতে পারত, তাহলে এতদিন ইরানই তো দখল করে নিত। অন্য কথা তো পরের কথা। সেই জায়গায় ইরান এই জিনিসটা বুঝেছে আগেই, যার কারণে তারা সামরিক শক্তি এবং অত্যাধুনিক সামরিক শক্তি অর্জন করেছে। আমরা যুদ্ধের যে প্রেক্ষাপট দেখছি তাতে তো পরিষ্কার যে ইরানের প্রযুক্তির কাছে আমেরিকা, ইসরায়েলের হাই টেকনোলজি মার খেয়ে গেছে। তো সেক্ষেত্রে ইরান যখন গতকালকে এই ঘোষণা দিয়েছে এবং হয়তো ব্যাক চ্যানেলে আরও কিছু ঘোষণা দিয়েছে, যার কারণে আমেরিকা নতুন করে একেবারেই চুপ হয়ে গেছে এবং তারা বলেছে যে ইরানের সাথে তাদের আর আপাতত কোনো সংঘর্ষ হবে না। তারা বরং মঙ্গলবার কাতার রাজধানী দোহায় আলোচনায় বসবে। দেখা যাক এই শান্তি আলোচনা থেকে নতুন কি ভালো খবর আসে এবং কতদূর তারা শান্তির পথে এগোতে পারে। আমরা তা দেখার অপেক্ষায় থাকলাম।
সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, সামরিক শক্তির দিক দিয়ে ইরান কতটা চাপে ফেলতে পেরেছে আমেরিকাকে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় যে আমেরিকা কূটনৈতিকভাবে পরাজিত হয়ে এই আলোচনায় আসছে, নাকি সামরিক শক্তির কাছে পর্যুদস্ত হয়ে তারা আলোচনায় বসতে বাধ্য হচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।